নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি করুণা তোমার কোন পথ দিয়ে, এই অসাধারণ ভ্রমণ কাহিনীটির নবম পর্ব, স্নাতকোত্তর পর্ব। ছবির মতো দৃশ্যটা এখনো দেখতে পাচ্ছি। মাঠের মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছে তীর্থযাত্রীর দল। সকলেরই কাঁধে অবশ্য মাল নেই। এটা শুধু আমাদেরই দলের বৈশিষ্ট্য। ভোরের চিহ্ন নেই, যদিও বিজলি আলোর আভায় আকাশ লালচে। আমার ভিজে কাপড়ের ভারী বান্ডিলটি কোন শুভার্থী কখন নিয়ে নিয়েছেন, আমি মুক্ত। ভিখুর মাথায় মেসোমশাইয়ের কিট ব্যাগ এবং তার উপরে বিরাট কাপড়ের গন্ধমাদন পর্বত। ভিখু তবু নাচতে নাচতে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। ভগবান ওকে চোখের সামনে রেখেছেন, এ আমার মহাভাগ্য। দিলীপের পিঠে রুকস্যাক আর মাথায় আমার সুটকেস। সে মেঠো গলায় মহানন্দে হাঁকছে, ওই চুন্নু কোমা, তো কাহা গইল বা, আরে ইধরি তো আজা। বৌদি শুনে বললেন, মরণ, কে নাকি ছুটে আসবে এবারে, তখন ঠেলা বুঝবে। মাঠেও খুবই সন্তর্পণে হাঁটতে হচ্ছে। পদতলে পুণ্য স্নানের পবিত্রতা রক্ষা করা বেশ কঠিন, অনির্বার পাতকৃত্যের উদারতায়। একসময় তাঁবুপাড়া এসে পড়ল। বৃষ্টিতে ততক্ষণে আমার সব কিছু ভিজে জবজবে। ঠিক 2 ঘন্টা লেগেছে স্নান সারতে। সকলের শরীর মনে তখন একটি ইচ্ছে, শুকনো তাঁবুতে ঢুকে একটু পিঠ পেতে শুয়ে পড়া, শুকনো উষ্ণ কম্বল মুড়ি দিয়ে, আর 1 কাপ কড়া করে আদা দিয়ে চা। কিন্তু তাঁবু, কি আর বলি, তাঁবুর মেঝে জলে ভাসছে। পা ডুবে গেল, ভেতরে যেন বন্যা বয়ে গিয়েছে। ওরই মধ্যে যেখানটা একটু শুকনো, সেখানেই কম্বল জড়ানো মরার মতন মানুষ পড়ে আছে। এভাবে বহু মনুষ্য দেহ তাঁবুর যত্রতত্র অনাদরে শয়ান। আমাদের শোবার ঠাঁই নেই। এরা কারা? দলপতি দাদা এসে এক হাঁকেই তাঁবু খালি করে দিলেন। না, ওরা কেউ নয়, ওরা বিনা ভাড়ার জবরদখল পার্টি। বিনা প্রতিবাদে উঠে দাঁড়িয়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল কম্বল জড়ানোদের কেউ নয় এরা। এটা এত আশাতীত যে দেখে খুব কষ্ট হলো আমার। তারপরেই মনে হলো, ভাবনা কি, ওরা এখনই আর একটা খালি তাঁবুতে ঢুকে পড়তে পারবে। এখন অনেক তাঁবুই খালি, সবাই স্নানে। তাঁবু তো পুকুর, মাত্র কয়েকটা শুকনো ডাঙা আছে। আমরা যে কজন মিলে পারি এক একটা শুকনো মাদুরে ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি করে বসলুম কম্বল মুড়ি দিয়ে। কি শীত রে বাবা! জীবনে কখনো এত তীব্র তুহিন শীতের অনুভূতি আমার হয়নি। উহ, তুহিন বরফের মধ্যে বহু গিয়েছি। নিশীথ রাতের সূর্যের দেশে গিয়ে মেরুজ্যোতি অরোরা বরিয়ালিস দেখে এসেছি। -29 ফারেনহাইটে গিয়েছি উত্তর মার্কিনে। প্রচন্ড শীতে অসার নাকের ভেতরে সর্দিটাও জমে যেন আইসলেক হয়ে যাবার জোগাড় হয়েছে। আর নাকটা যেন একটা আলগা ফল, মুখের ওপরে আলতো ঝুলছে। টুপ করে খসে পড়ে গেলেও জানতে পারবো না। কিন্তু সে শীতটা করেছে কেবল নাকেই। কেবল এইটুকুই কিনা প্রকৃতির কাছে অনাবৃত ছিল, আর বাকি সমস্ত শরীর উষ্ণ। পায়ের আঙুলের ডগা থেকে কানের লতি পর্যন্ত বর্মে চর্মে আচ্ছাদিত। শীত ঢুকতেই পায়নি কোনো ছিদ্রপথে। কিন্তু এই একটি রাত্রির চণ্ডাল শীত আমি ইহজীবনে ভুলব না। আমার চামড়ার ঠিক নিচে যেন আর একটা আমি তৈরি হয়েছিল। সেই অসহায় অবাধ্য জড়পিণ্ডটা কেবলই কুঁকড়ে শিউরে শিউরে উঠছিল।
আর অন্য যে কোনো আর একটা গরম জ্যান্ত কম্বলের মধ্যে ঢুকে পড়তে উষ্ণ হতে চাইছিল। পোষা শরীরটা হঠাৎ বুনো শরীর হয়ে উঠে মন বুদ্ধিকে ঠেলে ফেলে আলাদা হয়ে যেতে চাইছিল। একটু গরম হাওয়া চাই, গরম হতেই হবে। কিন্তু না, মন বুদ্ধিকে ঠেলে আগুনে ফেলা তো অত সোজা নয়। লজ্জাকেই ঠেলা যায়নি যে। ভিজে কাপড়ের অভিসম্পাতে রিক্ত আকিঞ্চন হৃদয়ভূমি, আর সেই প্রবল আভ্যন্তরীণ সংগ্রামে কাঁপুনি ঝাঁকিয়ে দিচ্ছিল আমার বাইরেটাকেও। দাঁতে দাঁত চেপে চোয়ালটা শক্ত করে এঁটে না রাখলে সত্যি সত্যি ঠকাঠক শব্দ হচ্ছে দাঁতে। আপাদমস্তক কম্বল জড়িয়ে তার ভেতরে গরমাগরম নিঃশ্বাস ফেলে যে যার নিজস্ব শরীর গরম হাওয়ার ইনসুলেশন তৈরি করছে। চায়ের প্রশ্নই নেই, দোকানপাট বন্ধ। কিন্তু আমার শত্রু তো আমার ভেতরেই। সপসপে ভিজে বেশবাসের সেই দুর্দান্ত সর্বগ্রাসী কামড়, বিবেক দংশনের চেয়েও কড়া। যতই কম্বল মুড়ি দিই, যেভাবেই গুটিসুটি হই না কেন, তার অন্তঃসলীলা আলিঙ্গনের হাত থেকে তো রক্ষে নেই। শীত যেন আমাকে লৌহ ভীম চূর্ণ করে ফেলেছে। প্রত্যেকটা স্নায়ুতে যন্ত্রণা, সর্বক্ষণ গভীর জলে তলিয়ে যাবার মতো যাতনাকীর্ণ তীক্ষ্ণ অনুভূতি। এই সময় কম্বল নয়, আগুন চাই। আগুন, হয় জ্বলন্ত ধ্বনি নয় জ্বলন্ত শরীর। এই শীতের অন্তরটিপুনি দমন করতে যে উত্তাপ দরকার, তুচ্ছ কম্বলের তা দেবার শক্তি নেই। বৃষ্টিতে চারিদিকে সব ধ্বনি নিভে গেছে, সব কাঠ ভিজে গেছে। এখন আর খুঁজে পাবো না সেই সব ধুনি জ্বালানো সাধুজিদের। যেমন এই হৃদয় খুঁড়লেও ফিরে পাবো না প্রথম যৌবনের উত্তাপ। এখন সিক্ত অরণির সময়। সন্ধ্যা লগ্নে আগুন পোহানো স্মৃতিটা মনে আনার চেষ্টা করলুম প্রণয়ের উষ্ণতা স্মরণে আনতে। হায় রে, শীতের চোটে স্মৃতিও নড়তে চায় না। পিছু না হটে বুদ্ধি কেবল সামনেই দৌড়তে চায়। কখন পালাবো, কি করে পালাবো? এই বৃষ্টি তো সহজে থামবে না। এই ভিজে কাপড়ে আর কতক্ষণ থাকবো? শরীরের ওপরে যদিও বিশ্বাস হারানো পাপ, তবু এভাবে ভিজে কাপড়ে মুড়ে রাখলে শরীর আর কত সইবে? নিউমোনিয়া না হোক, ব্রঙ্কাইটিস কি বাগ মানবে? শরীর তো আর শুষ্নি কলমি নয়। এ হেন অবস্থায় হরি হে, তুমি ভরসা। হরি ভরসা করবা মাত্র মনে পড়লো আরো একজোড়া মোজা তো আছে, নোংরা হয়ে যায় বলে 3 জোড়া এনেছি। লাফিয়ে উঠে টর্চ জেলে সুটকেস খুলে বের করলুম গরম মোজা। তাঁবুর বিজলি বাতি বৃষ্টিতে নেমে গেছে। এখন তাঁবুই অন্ধকার, সব তাঁবুতেই অন্ধকারের গাঢ় ছায়া। কেবল মাঝে মাঝে দেশলাই জ্বলছে, জ্বলছে বিড়ি সিগারেটের লাল মুখ। আচ্ছা, এই খড়ের গাদার মধ্যে এভাবে বিড়ি খেলে আগুন লেগে যাবার তো সম্ভাবনা। এবং এমতাবস্থায় কাশীর মহিষী করুণার ব্যাপারটা অন্যভাবে দেখা চলতে পারে। সেও মাঘ মাস, একই অঞ্চল, নদীর ধার, হয়তো বৃষ্টিও। পায়ে শুকনো মোজাজোড়া পরে যেন দেহে নতুন করে প্রাণ এলো, এবং বুকে বিবেক এলো। এলো পাতারি কাঁপুনি একটু কমলো। মাতৃজঠরের মতো ওম হলো শরীরে। সেই সঙ্গে মনে পড়লো একবার বহু বছর আগে বাল্যকালে বাবা মার সঙ্গে অস্ট্রিয়ায় বেড়াতে গিয়ে সালজবুর্গ শহরে ঢুকে এমনই ভিজেছিলুম। সে কি শীত, কি কাঁপুনি! সেদিন হোটেলেই এক ডাক্তার দম্পতি উপস্থিত ছিলেন। কর্তা বাঙালি। তিনি আমাদের নিজের বাক্স খুলে ব্র্যান্ডি বের করে চামচে করে খাইয়ে দিয়েছিলেন। তার সেই যত্ন, বাবা মায়ের স্নেহের কোল
সবকিছু জড়িয়ে নিজের নিশ্চিন্ত বালিকা বয়সের জন্য হঠাৎ মন কেমন করে উঠল। সেটা ঝেড়ে ফেলতে একটু ব্র্যান্ডি থাকলে খুব ভালো হতো বলতেই অনেকগুলো সমর্থন সূচক শীতার্থ হা হতোষ উঠল অন্ধকার তাঁবুর ভিজে বাতাস দুলিয়ে। একটু বাদেই ঘরে কড়া ব্র্যান্ডির গন্ধ পাওয়া গেল, কিন্তু তার উৎপত্তি স্থলটা বহু টর্চ জেলেও কিছুতেই উন্মোচন করা গেল না। মন্তব্য অনেক ছোড়া হলো নিরুপায় হয়ে। এটা কি খুব স্বার্থপরের মতো কাজ হয়ে যাচ্ছে না? সকলেই তো ভেজেছি। যেই হন মশাই, আপনার পুণ্য কিন্তু উপে গেল, কিন্তু ৫৫-৫১ চামচ ব্র্যান্ডি হয়তো সেই পাত্রে ছিল না, তাই তার মালিক ধরা দিলেন না। তাঁবুর অন্ধকার তাকে আড়াল করে রাখলো, যদিও তার কর্মটি আড়াল করতে পারেনি। এমন সময় মেসোমশাই ফিরলেন জবে ভিজে। সঙ্গে সঙ্গেই তাকে একজোড়া গরম মোজা ধার দিল কেউ, কেউ দিল মাফলার, কেউ বাঁদরে টুপি। সদ্য প্রত্যাগত বীর জওয়ানের মতো উৎসাহে তাকে স্বাগত অভ্যর্থনা জানানো হলো। মেসোমশাই হারিয়ে যাননি, তাকে ডিটুর করিয়ে আরো এক ভিন্ন অঞ্চলে ঠেলে দেওয়া হয়েছিল। নাক ঘুরিয়ে এসেছেন তিনি। মেসোমশাইকে একটু কাত হয়ে দেওয়ার জায়গা করতে গিয়ে টের পাই তাঁবুর কিনারা দিয়ে হু হু করে জলস্রোত এসে আমার সর্বস্ব ভিজিয়ে দিয়েছে। ব্যাগ জলে ভেজা, সুটকেস বিঘত খানেক গভীর জলের মধ্যে দ্বীপের মতো ভাসছে। শাল ভিজে নেতা, আঁচলটাও ভিজে গেছে অনেকখানি। কি ভাগ্যি কম্বলটা ভিজেনি। দিল্লিতে মামার বাড়ির বিছানা থেকে আমি তো এই কম্বলটা স্রেফ তুলে নিয়ে চলে এসেছি। আমার প্রাণ সেই কম্বলই রক্ষা করেছিল সে যাত্রায়। অভুর কম্বলটি গায়ে জড়িয়েই পরদিন সকালে রওনা হলো অঝড় বর্ষণের মধ্যে মালপত্র নিয়ে। শাল ততক্ষণে ভিজে কাপড়ের পুঁটলিতে চালান হয়েছে। ভিক্ষুর হাতে দুটো ১০ টাকার নোট সসংকোচে গুঁজে দিয়ে আমি বললুম, ভাই, তুমি আমার সুটকেসটা না নাও, ভিজে কাপড়টা কিন্তু নিও। ভিক্ষু এক গাল হেসে বলল, তার জন্য টাকা কেন, আমি তো অমনিই নিতাম দিদি। সেটা জানি বলেই তো এটা দেওয়া। ভিক্ষু ওই ভৃত্যের দল, আসলে কিন্তু মালিক সেই ওই দলের। তারই আছে দিন দুনিয়ার মনিব হওয়ার মতো দিল। তার মুখের হাসি, তার বুকের সুখ সকলেরই ঈর্ষার যোগ্য। বেরুবার সময় সেবাশ্রমের দান বাক্সে গুরদীপের দেওয়া ৫টা টাকা রেখে এলুম। শুনলাম এরা গরিব তীর্থযাত্রীদের খিচুড়ি খাওয়াচ্ছেন। ওতেই তোমার পুজো দেওয়া হবে গুরদীপ, ওতেই ঢের পুণ্য। স্বর্গ থেকে ফেরা, অবরোহণ পর্ব। রওনা হয়ে পথে চলতে চলতে শুনতে পেলুম দাদুর মুখে সন্ন্যাসীদের স্নান যাত্রার বর্ণনা। ওদের স্নান সেরে ফেরার পথেই সন্ন্যাসীরা শোভাযাত্রায় বেরিয়ে পড়েছিলেন ভোর ৫টায়। আমরা তাঁবুর ভেতর থেকে কেউ আর নড়তে পারিনি শীতের দাপটে। মরুভূমিতে বালির মধ্যে উটের মতো কম্বলের আশ্রয়ে অসাড় হয়ে পড়েছিল মাদুরের ওপর এই সময়টাতে। দাদু বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আনন্দময়ী মাকে, দেখেছেন ৪ জন শঙ্করাচার্যকে, আরো কত বড় বড় সাধক সাধিকাদের দেখেছেন। প্রথমে ছিল নাগা সন্ন্যাসীদের লাইন। একজন নাগা সাধু মহারাজ ত্রিশূল দিয়ে জলস্পর্শ করার পরে ফর্মাল ওপেনিং হলো সাধু স্নানের। শুনেছিলাম ওই সময়ে সংসারী স্নাতকদের সঙ্গমের ধারে কাছে যেতে দেওয়া হবে না। সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত সঙ্গম রিজার্ভ করা থাকবে শুধু সাধু সন্ন্যাসী এবং তাদের চেলাদের জন্য। শুধু গঙ্গা বা শুধু যমুনায় নাইতে অ্যালাউড, কিন্তু সঙ্গমে নয়। যাতে আগের মতো অসংযত ভিড়ে গোলমাল না হয়, তাই এই ব্যবস্থা। আমরা যখন তাঁবু ছেড়ে বেরোলাম তখন সকাল হয়ে গেছে, প্রায় ৭টা বাজে, অথচ বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন ব্রাহ্ম মুহূর্ত।
শীতে ক্লান্তিতে কিছুই ভাবতে পারছিলাম না প্রথমটায়। সামনে কানের কাছে একটানা চিৎকার করে যাচ্ছে পুলিশের মাইক। অন্যান্য মাইক এখন সব বন্ধ। মাইকের ঘোষণার ভাষা সবই এক, সেই बिरजू की माँ, गांव मतियापुर, जिला दरभंगा। आपको रिश्तेदार इधर खड़े हैं, आप पुलिस चौकी पर आ जाइए। চলছে। হঠাৎ একটা শব্দ ঝনঝনাত করে কানে বাজলো। পদ্মো গায়েন, পদ্মো গায়েন, गांव बोरो दिघिर चौक, जिला 24 परगना। आपके लिए हरिहर गायन इधर खड़ा है, आप पुलिस चौकी पर पद्मो सरी सरी पदमो गायन, आपको প্রতি হরিহর গায়েন। আমার বুকের মধ্যে ছলাৎ করে উঠল কান্না। পদ্মা গায়েন কি হিন্দি জানেন? সে কি শুনতে পাবে তার নাম? সে কি বুঝতে পারবে পুলিশের নির্দেশ? বড় দিঘির শাঁখাসিঁধুর নথ নোলক পরা শ্যামলা বউটি কোথায় হারিয়ে গেল এই অমানসিক মানুষের ভিড়ে? ইতিমধ্যে আবার বেজেছে টাগার বাল্লা দাসী, টাগার বাল্লা দাসী, गांव बिष्टुपुर, जिला मेदिनीपुर। आपको लिए आपका लड़का। আমার কানের ভিতরে বা ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হয়েই চলল। বৃদ্ধা টগরবালা দাসীকে কি করে খুঁজে পাবে তার ছেলে? বাংলায় ডাকা যায় না? যার যার আত্মীয় হারিয়েছে সে কি গিয়ে ডাকতে পারে না? বাংলায় হরিহর গায়েন বলতে পারে না? ও পদ্মবউ, কাছাকাছি যে পুলিশটাকে দেখতে পাবে তার কাছে চলে যাও গো, ভয় পেও না, আমি এক্ষুনি আসছি, ভয় নেই, আমি এখানেই আছি। মাইকে টগরবালার ছেলে কি বলতে পারে না? টগরবালা দাসী, গ্রাম বিষ্টুপুর, জেলা মেদিনীপুর। মাগো, আমি তোমার খোকা বলরাম মণ্ডল বলছি। যে কোনো একজন পুলিশের কাছে চলে এসো মা, তোমাকে আমি এক্ষুনি খুঁজে আনছি। একটুও ভয় নেই মা, তোমার খোকা আসছে। একঘেয়ে সুরে ওই যে ব্রহ্ম শব্দের মতো ঝনঝনিয়ে হিন্দি ঘোষণা চলেছে, কজনের তা বোধগম্য হচ্ছে কে জানে। ওগো পদ্মা গায়েন, ওগো টগরবালা, কি ভয়ানক ভয় না পেয়েছো তোমরা? এই বিভাসী মানুষের মাঝ সমুদ্রে কোথায় ডুবে গেছো তোমরা? এই ডাক কি তোমাদের কাছে পৌঁছচ্ছে? কান্নায় বন্ধ হয়ে যায়নি তো কর্ণরন্ধ্র? উফ, কি ভিড়! শহর থেকে জনস্রোত আসছে প্রবল বন্যার মতো সারা পথ জুড়ে। আর ডান দিকে একটি ক্ষীণ ধারা। আমরা যারা মেলা প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছি, আজ ফিরে যাবার লোক খুব কম। সকলেই আসছেন। আজই তো সেই বহু প্রতীক্ষিত 19শে জানুয়ারি, মৌনী অমাবস্যা স্নান। আজ ছাপানো সরকারি বইতেও 1 crore স্নানার্থীর আগমন সম্ভাবিত। কার্যত হয়তো আরো বেশি আসবে। তার পরের দিন বারাণসীতে বিশ্বনাথের গলির সামনে একটা চায়ের দোকানে বসে চা আর জিলিপি খেতে খেতে কাশীর একটা হিন্দি খবরের কাগজে রিপোর্ট পড়েছিলাম। ওই দিন 1,40,00,000 মানুষ এসেছিলেন প্রয়াগে। বারাণসীতেই রোজ ঢুকছেন 40 লক্ষ, বেরোচ্ছেন 40 লক্ষ। সে ভিড়ও আমি অবশ্য দেখে এসেছি। সে ভিড়ও ঠিক কল্পনীয় নয়। তবে বারাণসীতে দড়ি দিয়ে ঢোকা বেরুনোর রাস্তা ভাগ করা ছিল পথে। এখানে সব পথে সেটা ছিল না, না থাকায় যথেষ্ট অসুবিধেই হয়েছে। হাঁটতে হাঁটতে বাঁধ বলে একটা উঁচু জায়গায় উঠে এলুম। ওপরে উঠে একবার পিছনের দিকে ফিরে দাঁড়িয়ে আবার ছ্যাঁত করে উঠল বুক। কালকের গোধূলি বেলায় যে দৃশ্য দেখেছিলুম, আজ আবার এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে, এই সকালবেলার আধারে, আর এই বাদলায় তার আরেকটি চেহারা। অবন ঠাকুরদের জাপানি আর্ট শেখার পরে আঁকা ওয়াশের ছবিগুলির মতো। বৃষ্টির সাদাটে ওয়াশের চাঁদোয়া ঝুলে আছে আকাশ থেকে। তার নিচে যতদূর চোখ যায় তাঁবুর পরে তাঁবু। আর জল আর চর
আলাদা করা যাচ্ছে না, সব রেখাই অস্পষ্ট, সবটাই একটা আবছা কুয়াশার অলীক চাদর জড়ানো রহস্যলোক। আজ জল আর চর আলাদা করা যাচ্ছে না, তার কারণ যতদূর চোখ যাচ্ছে কেবল মানুষ। সরীসৃপ শব্দটা মনে পড়ে যায় এই দীর্ঘ সর্পিল সচল মিছিলটার দিকে তাকিয়ে। ফুটকি 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 ফুটকি, রঙিন মানুষ, লাখো লাখো মানুষ, পয়েন্টিলিস্ট শিল্পীদের ফুটকি দিয়ে আঁকা ছবিদের মতো। কুম্ভনগরের এই এতগুলি মানুষ যারা ছিলেন ওখানে, যারা আছেন, যারা যাচ্ছেন, সকলের সঙ্গেই আমিও আছি, এই কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিল। বিগত 1000 বছর ধরে যারা এসেছেন, আগামী 1000 বছরে যারা আসবেন, সেই অনন্ত মালায় আমিও রইলাম একটি পুঁতি হয়ে গাঁথা। ওগো পদ্মা গায়েন, ওগো টগর বালা, বীর চুকি মা আর চুন্নুবাই, শোনো, তোমাদের সকলের সঙ্গে আজ থেকে আমিও রইলুম, আমিও আছি। জীবনে এমন ভাগ্য আমার কখনো হয়নি। কম্বলটা ভালো করে আমার সর্বাঙ্গে জড়ানো, ভিড় করে কুম্ভনগরে দলে দলে ওই যারা আসছেন, তাদের প্রায় সকলের বেশভূষা তাই। দেহাতে যাত্রী মানুষের সকলের গায়েই মোটা রুক্ষ কম্বল জড়ানো, কারুর মাথায় টিনের ট্রাঙ্ক, কারুর বগলে পোঁটলা, ট্যাঁকে শিশু। কোন আকুল বিশ্বাস নিয়ে তোমাদের ছুটিয়ে নিয়ে চলেছে? পুনর্জন্ম নিরোধ করবে, রিবার্থ কন্ট্রোল। তোমরা প্রত্যেকেই কি ছুটে এসেছো শুধু এই জন্য, যাতে এই শীত তাপ তাড়িত শোকে উদ্বেগে আন্দোলিত অস্থির নশ্বরতাই তোমাদের শেষবারের দুঃখ সুখ হয়? আর চাও না ফিরে আসতে ধানসিঁড়ি নদীর তীরে অথবা চৈত্র মাসের শাল বনে? ভাগ্যিস আমার কোট আনা হয়নি, তাই তো কম্বলটা জড়িয়ে তোমাদের সঙ্গে নকল করেও মিশে যেতে পারলুম। মরা মরা করতে করতে একদিন রাম নাম কি তবে বলে ফেলবো? ফেলবো না? এমন সময় একটা তীক্ষ্ণ হাহাকারে কান বিদীর্ণ হয়ে গেল। ওপাশে তাকিয়ে দেখি দুটি শীর্ণ কুঞ্চিত হাত সামনের দিকে আশ্রয়ের জন্য বাড়ানো, গা থেকে কম্বল খসে খসে পড়ে পড়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। বলি রেখাঙ্কিত মুখ বৃষ্টি ও অশ্রুতে ভিজে এবং কান্না ও ভয়ে বিকৃত। একটি উত্তর ভারতীয় বৃদ্ধা অঝরে আর্তনাদ করতে করতে হোঁচট খেতে খেতে পড়ি মরি করে অন্ধের মতো ছুটে যাচ্ছেন উল্টো মুখে। তার ঠেলে বেরোনো দুই বিগত যদি চোখে দন্তহীন মুখ ব্যাদানে আমি আতঙ্ক আর অসহায়তার যে প্রবল মূর্তি দেখেছি, তা আমাকে চিরকাল তাড়া করে ফিরবে। যন্ত্রচালিতের মতো থেমে দাঁড়ালুম, কিন্তু বুঝতে পারলুম না কিছু। তার জন্য আমি কি করতে পারি? তিনি মুহূর্তেই গভীর ভিড়ের মধ্যে ডুবে গেলেন। সমুদ্রের ঢেউ যেমন একটি ছোট্ট নৌকোকে টুপ করে গিলে ফেলে একটু চিহ্ন না রেখে, তৎক্ষণাৎ আবার নিজের তরঙ্গ ছন্দে ফিরে যায়, ঠিক তেমনি করে নতুন নতুন মানুষের ঢেউয়ে চাপ বাঁধা ভিড়ের মধ্যে কৃশকায়া বৃদ্ধার চিৎকার, তার প্রসারিত হাত দুটি কোথায় মিলিয়ে গেল, কেবল ওই ভয়ার্ত মুখ বাদন। মুনিকের সেই ভয়ালো ছবি দ্য ক্রাইয়ের স্মৃতির সঙ্গে মিশে গিয়ে আমার মনের পর্দায় একটা জ্যান্ত ছবি হয়ে রইল। আমি মনে মনে আবার শুনে নিলাম একটি নতুন ঘোষণা, বুধন সিং কি মা, গাঁও রাজদ্বারা, জিলা গাড়োয়াল। মনটা ভয়ানক ভারাক্রান্ত।
এমনি সময় হঠাৎ সামনে বাঁদিকে একটি বড় রাস্তার চওড়া মোড়ে একটা সাইনবোর্ড চোখে পড়ল। তাতে স্পষ্ট নীলে সাদায় ইংরেজি হরফে লেখা প্রেস। লেখাটা দেখেই চলন্ত পা দুটো আপনা আপনি ব্রেক কষে যায়। হায়, এতদিন যে বসেছিলাম পথ চেয়ে, আর সেই মোড়ে একজন পুলিশ আপন নাসিকার গহ্বরের গভীরে নিবিড় তর্জনী সমাহারে নির্ঘাত আত্মার অনুসন্ধানে ধ্যানস্থ। তার নিমগ্নতা দেখে বোঝা যায় দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। তবু তাকে ডিস্টার্ব করে তার ধ্যান ভেঙে দিয়ে প্রশ্ন করে, টুরিস্ট ব্যুরোটা কি এদিকে? তিনি এক গাল হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইখানে, ওই যে দেখছেন তাঁবুগুলো, ওই হচ্ছে প্রেসের পাড়া। ওটা ছাড়িয়ে গেলেই টুরিস্ট অফিস। गवर्नर बांग्लो के बगल में, सीधा चला जाइए, 5 মিনিট। মনের মধ্যে তখন প্রবল দোলাচল। 5 মিনিটের মধ্যেই আরাম আশ্রয় চাই কি বন্ধু বান্ধব। একদণ্ড স্থির হয়ে ভাবি, থেকেই যাব নাকি আরো একটা দিন। কুম্ভনগরের সরকারি আরামের দিকটা তো দেখা হলো না, শুধু কৃচ্ছ সাধনের সাত্ত্বিক দিকটাই, শুধু পুণ্য সঞ্চয়ের দিকটাই দেখলুম। আরেকটাও আছে, বিলাসের আর বিরামের দিক, রাজসিক আর তামসিক দিক, সাহেব ভ্রমণকারী, প্রেস রিপোর্টার আর রাজনীতির ভিআইপিদের জন্য শুনেছি সুইস কটেজ বলে এক প্রকার রাজকীয় নীড় বাঁধা হয়েছে। তাতে আলাদা বসার ঘরের টিভি, সোফা, কৌচ, হিটার, দুটো করে শোবার ঘর, তাতে খাট, পালঙ্ক, ফোমের গদি, প্লাস বিলিতি বাথরুম। ক্যাম্পিংয়ে গেছি বটে, কিন্তু এসব স্বর্গীয় তাঁবু তো জীবনে দেখিনি। মরচক্ষু সার্থক করে আসবো নাকি? তাছাড়া এত তাড়াহুড়ো করে যাচ্ছি বা আমি ঠিক কোথায়, কি উদ্দেশ্যে? সদ্য পরিচিত দলের সঙ্গে আপাতত বেনারস। একটি গাড়িতে ওরা মাত্র 4 জন যাত্রী এসেছেন। আমাকে তাঁরা সঙ্গে নিয়ে যেতে রাজি। তাছাড়া আশ্বাস দিয়েছেন যে একদল কলকাতা পর্যন্তই যাবেন, আমাকেও নিয়ে রাখবেন। আমাকে বেনারস থেকে ট্রেনে বা প্লেনে রিজার্ভেশনের ঝামেলা পোয়াতে হবে না। কুম্ভ থেকেই সোজা গাড়ি চেপে বাড়ি। এই লোভটি এতই ভয়ানক হয়েছে যে অমলবাবু আর মেসোমশাইয়ের গাড়ির দলেই আমি নির্দ্বিধায় ভিড়েছি। তাছাড়া বেনারসে আশা করছি বৃষ্টি পড়বে না। এই ভিজে কাপড়ে আর পুণ্য করা নয়। মহাশয়রাও মাঝে মাঝে অসৈরণ সইতে নাড়েন। অবশ্য টুরিস্ট বাংলোয় গেলে এই সমস্ত সমস্যা মিটে যাওয়া উচিত। দিকে বর্মন, করমপাল সিং দুজনে আছেন। ওদিকে প্রেস ব্যুরোর চতুর্বেদী। ব্যবস্থা একটা হয়ে যাবে। যাব না থামবো? ইতিমধ্যে হাঁটতে হাঁটতে পাশে এসে পড়েছেন মেসোমশাই। বললেন, কি গো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়ালেই বেশি ভিজে যাবে। হাঁটতে থাকো, হাঁটতে থাকো। সিদ্ধান্ত নেওয়ার গুরু দায়িত্বটি মনে মনে মেসোমশাইয়ের ওপরেই চাপিয়ে শীতার্ত শরীরের তাড়নায় সহজলভ্য শুকনো কাপড়ের লোভে আমি এবার কুম্ভনগরের মাটি ছেড়ে এলাহাবাদের শহরের রাস্তায় উঠে এলাম। এবারের যাত্রা বারাণসী ধাম, যেটা নাকি মর্তলোকের ত্রিসীমানার বাইরে, বাবা বিশ্বনাথের ত্রিশূলের ওপর বিধৃত, যেখানে পাপ পুণ্য বলে ঐহিক কিছু নেই, শুধু শিব, শুধু পরমার্থ। শয়ন পর্ব, শিবের ত্রিশূল। শিবের ত্রিশূলের পুরো গল্প আরেকদিন হবে। কাশীর ভারত সেবাশ্রম সংঘে একটি দোতলার ঘর পাওয়া গেল। সেখানে জোড়া তক্ত বসে শুলুম আমরা মোট 6 জন। অমলবাবু, তার 2 দিলীপ, সমীর, সে আমার পুত্র হয়েছে, মেসোমশাই, আর তার পাশটিতে আমি, যার কাছে যা চাদর টাদর ছিল বিছিয়ে চমৎকার ঢালা ফরাস হলো ঠিক বিয়ে বাড়ির মতো। কম্বল প্রত্যেকেরই আছে, এমনকি আমারও।
আমার যা যা গরম জামা ছিল সেগুলো গুটিয়ে পুঁটলি পাকিয়ে মাথার বালিশ হলো। আমার সুটকেস থেকে শুকনো পোশাকপত্র বেরুলো। আহ, এখানে সভ্য জগতের সব সুবিধাই আছে। আছে শুকনো খাট, শুকনো মেঝে, আর পুণ্য বাড়িতে সপসপে ভিজে পোশাক খুলে শুকনো পোশাক পরার মতো বাঞ্ছিত আড়াল, আর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বাথরুম। জয় বাবা বিশ্বনাথ। এখানে এসে কয়েক ঘন্টা আগেকার কুম্ভনগরের অভিজ্ঞতাকে স্বপ্নই মনে হতো, যদি না থাকতো ভারত সেবাশ্রমের বারান্দাতেও কুম্ভের যাত্রীর ক্লান্ত ভিড়। তারা মাটিতে শুয়ে পড়েছেন। তাদের দেখে বুঝতে পারছি কুম্ভনগর স্বপ্ন নয়, সত্য। আমি, মেসমশাই আর সমীর বিছানা টিছানা করে সবার ভিজে কাপড়গুলো টানা বারান্দায় মেলে দিলাম। অমল বাবুরা দিনজনে বেরোলেন খাবার কিনতে। আমার ফ্লাক্সে কুম্ভের জল না থাকাতে ভালোই হলো, কেবলই গরম চা ভরে আনা হতে লাগলো বাইরে থেকে। বোতলটায় 6 কাপ পানি, 4 ঘন্টা ঠান্ডা গরম থাকে। অবশ্য কুম্ভের জল আমি এনেছি ভট্টাচার্যের টিম থেকে চেয়ে, নইলে বাড়ি ফিরে মুখ দেখাবো কি করে। বাতের ক্যাপসুলগুলো ঢেলে ফেলে দিয়ে তার শিশিটাতে ভরে নিয়েছি সেই পুণ্য বাড়ি। 144 বছরের মধ্যে ত্রিভুবনে ও জল আর মিলবে না। বাজার থেকে খাবার নিয়ে যারা ফিরলেন তারা খবরও নিয়ে ফিরলেন। সন্দেশ শব্দটি প্রকৃত অর্থেই সেদিন ব্যবহৃত হলো, প্যাঁড়ার সঙ্গে অবশ্য। জোর খবর, তবে নিশ্চিত কিনা জানা যাচ্ছে না। ওরা শুনে এসেছেন লোকসভা ভেঙে দিয়েছেন ইন্দিরা, ভারতবর্ষে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। দিনটা 19 জানুয়ারি। তখন সন্ধ্যাবেলা। মৌনী অমাবস্যার পূর্ণ লগ্নে 144 বছর পরে বিশেষ যোগটিতে যে ভারতবর্ষের ভাগ্য বিধাতাও অন্তরিক্ষে একটি বিশিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলেন, তার পূর্ণ মর্মোদ্ধার করতে 20 মার্চ হয়ে গেল। সেই সন্ধ্যায় খবরটাকে সত্যি বলে মনে করিনি আমরা। হাতে নাতে এতখানি পুণ্য লাভ তো চট করে বিশ্বাস করা শক্ত। খবরটা শুনে উচ্ছ্বসিত না হয়ে আপাতত ওটাকে গুজবে কান দিবেন না পলিসিতে ছিকেই তুলে রাখা হয়েছে। অনেক রাত পর্যন্ত কুম্ভ স্নানের গল্প করতে করতে একসময় ঘর সত্যি নির্বাক হয়ে গেল। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম আমরা। একটা টানা বিছানায় 6 পরিবারের 6 মানুষ। গঙ্গা যমুনা সরস্বতীর দ্বিগুণ ধারা মিলিত হলো সেই পুণ্য তীর্থের প্রীতিময় নির্ভরতায়। পুনর্মূষিক পর্ব। বাড়িতে ঢুকতেই মেয়েরা এসে জড়িয়ে ধরলো। মা, তুমি কুম্ভমেলায় গিয়েছিলে বুঝি? কি মজা, পোস্ট কার্ডে পেয়েছি। দিদা দেখালো। দিম্মা এদিকে কি ভীষণ ভাবনা করছেন। তুমি নাকি রেলের অ্যাক্সিডেন্টে পড়েছিলে। দিম্মা কেবলই তাই ভাবছেন। ইতিমধ্যে একটা ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে ওই 18 জানুয়ারি তারিখে। কুম্ভের যাত্রীদের নিয়ে মোগলসরাই থেকে ট্রেনটি এলাহাবাদের পথে যাচ্ছিল। বহু যাত্রীর প্রাণহানি হয়েছে। মা কাগজে খবরটা পড়েছেন এবং ওই দিনেই আমার পোস্ট কার্ডে জেনেছেন যে ওই তারিখেই আমি কাশি পৌঁছে এলাহাবাদ রওনা হচ্ছে। কিছু ভেবো না মা, যেমন করে হোক আজ ঠিক এলাহাবাদে পৌঁছে যাব। পরে মার মাথায় হয়েছে বজ্রপাত। অস্থির হয়ে উঠে নানাভাবে মা চেষ্টা করেছেন তার লোপাট হয়ে যাওয়া মহার্ঘ কন্যারত্নের সন্ধান করতে, সফল হননি। এমতাবস্থায় হাসি হাসি মুখে আহ্লাদে গদগদ চিত্তে অক্ষত শরীরে আমাকে ফিরতে দেখে মা তো ক্ষেপে রাঙা টুকটুকে। তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? ওপেনিং সেন্টেন্স শুনেই বুঝেছি কিসে পা দিলুম। আমাদের রাঁধুনি প্রফুল্ল যখনই দেশে যায়, যেদিন তার ফেরবার কথা তার অনেক পরে ফিরে আসে, তখন যে স্পিচ সেইটি মা দেবে হয়তো ভেবেছিলাম। তাই ঠিক প্রফুল্লর মতো দুঃখী দুঃখী মুখ করে সিঁড়ির থামটাতে হেলান দিয়ে আঙুলে
নখ ফুটতে থাকি, নির্বাক। ঠিক যেটা বারণ করা হয়েছে সেটাই করা চাই। নিজের তো হয়েছে দুটি সন্তান, এবার বুঝবে মজা। ওরা এবার বড় হয়ে উঠুক না। ছি 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 ছি। না, এটা অন্য স্পিচ। এটা আমার না খেয়ে কলেজে চলে যাওয়ার স্পিচটাই মনে হচ্ছে। না, তাও তো নয়। শেষ পর্যন্ত মা আনকরা নবীন স্পিচ দেন, কুম্ভ স্পেশাল। আমার মাথাটা নাকি একেবারেই খারাপ, কিছু যে অমঙ্গল হয়নি সেটাই অঘটন, ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটাই নাকি স্বাভাবিক ছিল। এই দুশ্চরিত্র ভূভারতে সেইটাই সহজ, স্বাভাবিক, উচিত ব্যাপার হতো। এই যে আমি টো টো করে একা একা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এলো, কেবল মানুষের কাছে আদর, আহ্লাদ, যত্ন, আত্মীয় স্নেহ, ভালোবাসা পেয়ে, সেইটা তো একেবারেই অমানসিক অঘটন মাত্র, কোটিতে কোটি ক্ষয়। আমি মাকে সান্ত্বনা দিতে তখন বলি, মা তুমি প্রস্তুত থেকো, কুম্ভে গিয়ে আমার কিন্তু দুজন বাবা আর একটি মেসোমশাই হয়েছেন। অগণিত দাদা আর ভাইদের কাহিনীটা বাদ দিলাম, এবং চমৎকার একটা ছেলেও হয়েছে আমার। মা থমকে দেন। কি বললি? দুজন? কি? কার আবার ছেলে হলো? ছেলে হয়েছে আমার, আর দুজন বাবা হয়েছেন, সেও আমার। তারা কিন্তু আসতেও পারেন এ বাড়িতে মা, তুমি সাবধানে ছেড়ো। একজন আবার মিলিটারি। দূর ছাই, কি যে অসভ্য মেয়ে হয়েছে, মুখে ইয়ার কি ছাড়া কথা নেই। কার সঙ্গে কি বলছিস সে গানটা আর কবে হবে? ঠিকই বলছি মা, দুজন বাবা হয়েছেন, এটা প্রথমে মাকেই তো বলা যায়। হ্যাঁ রে খুকু, তোর মুখে কি কিছুই আটকায় না? মেলা বাজে বকিসনি, বলি বয়সটা কবে হবে? আমি তখন শার্দুল সিং এর কথা বললাম, আর বললাম পুরুষোত্তম লাল পোদ্দার, আমার স্ট্রিটে মারোয়ারি হাসপাতালের সেক্রেটারি, তার কথা। আর বললাম আমার পুত্রবধ সমীরের কথা। আমার ছেলে বাঁকুড়া কলেজে পড়ে, খুব চমৎকার মা, দুবেলা জব আর্নিং করে। আর তারপরে বললাম সবচেয়ে বড় কথাটি, মা আমি প্রেমে পড়েছি। মা বাক্রোধ হয়েছেন। মা এই নিমতলা কি কেওড়াতলায় আমি কখনো মরবো না, বাঁচার জন্য কলকাতা, কিন্তু মরতে হলে কাশী। কাশীর গঙ্গার প্রেমে পড়েছি মা, আমি সারাটা জীবন ওখানে বসে চেয়ে থাকতে পারি গঙ্গার দিকে। মাগো কি জিনিস দেখলাম। তাই বল, কাশীর গঙ্গা প্রথম দেখলে কিনা? তাই না মা, কখনো মিটবে না। ও কি নদী, ওপারটাতে কিছু নেই, কেবল অন্তহীন আকাশ, ঠিক যেন মর্তের শেষ সীমা। বৈতরণী বলতে যে ছবিটা মনে ভেসে উঠতো সেইটাই দেখে এলুম মা। হরিদ্বারের সেই নীল গঙ্গার চেয়েও বেশি ভালো, কি বিস্তার। মা চলো না আমরা কাশীতে চলে যাই, গঙ্গার ধারে থাকবো। মা এবার হেসে ফেললেন, দূর পাগল, কাশীতে তুই থাকতে পারবি না, তার চেয়ে ওই গঙ্গাটাকে বুকের মধ্যে পুরে ফেল, যেখানে যাবি সঙ্গে যাবে। একবার যখন কাছে এসেছে তখন আর ছেড়ে দিস নে, স্রোতটা বইতে দে। কাশীর গঙ্গা উত্তর বাহিনী, জানিস তো? তোর যেমনই উল্টো স্বভাব, তারও ঠিক তেমনই। দুজনে তাই মিলেছে ভালো। গঙ্গাটাকে বুকের মধ্যে নিয়ে বইয়ে দে, আর প্রয়াগ সঙ্গমটাকে বুকের মধ্যিখানে ধরে রেখে দে। অমৃত কুম্ভ একবার হাতে এলে আমরা নিজেরা ছুঁড়ে না ফেললে কেউ কেড়ে নিতে পারে না। তুই এইটা মনে রাখবি, কুম্ভে গেলেই তো আর অমৃত কুম্ভের খোঁজ সকলের মেলে না রে, ভগবানের অসীম দয়া। তোর কপালে যখন মিলেই গেছে, ওটা যেন ভেঙে ফেলিস নে। ইতি মহাকুম্ভযোগ কথা অমৃত সমান, দীনা নবনীতা কহে শুনে পুণ্যবান। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল এই অসাধারণ ভ্রমণ কাহিনী, করুণা তোমার কোন পথ দিয়ে, তার নবম তথা শেষ পর্বটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।
যদি ভালো লাগে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আর এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়ান। এরকমই আরো একটি অসাধারণ ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণের কাছে পাবেন প্লেলিস্টে। কিভাবে যাবেন? এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট, প্লেলিস্টে পেয়ে যাবেন অসংখ্য গল্প, সেখানেই পেয়ে যাবেন করুণা তোমার কোন পথ দিয়ে। প্লেলিস্টটা বড়, তাই স্ক্রল করে একটু দেখতে হবে। আর অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। এক মেসোমশাই আমাকে কমেন্ট করে বলেছিলেন প্লেলিস্ট ঠিক করে দিতে। আমিও তাকে জিজ্ঞাসা করেছিলাম কোন প্লেলিস্টটা ঠিক করব। তিনি এখনো কোনো উত্তর দেননি। মেসোমশাই দয়া করে উত্তর দেবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।